আসসালামু আলাইকুম। গণিতের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসটি থাকবে পরিসংখ্যান বিষয়ে। অর্থাৎ যারা নবম দশম শ্রেণীতে আছেন এবং যারা 2026 বা 27 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য খুব সহজেই 10 থেকে 15 মার্ক কীভাবে আপনি 100% সমাধান করতে পারবেন সেই অঙ্কের সমাধান চলবে। আজকে আমি বোর্ডে একটি অঙ্ক লিখছি। বোর্ডে একটি গণসংখ্যার সারণী দেওয়া আছে। এই সারণী হতে 3টে প্রশ্ন অঙ্কের সমাধান করতে হবে। একটা বলছে যে সারণী থেকে প্রশ্রক নির্ণয় করো। আমরা একটা গণসংখ্যার সারণী দেওয়া থাকতে পারে, 3 রকমের সারণী দেওয়া থাকবে। একটা হচ্ছে প্রাপ্ত নম্বর থাকতে পারে, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানের একটি সারণী থাকতে পারে, আরেকটি সারণী থাকবে সেটা একটি 20 জন বা 50 জনের একটি প্রাপ্ত নম্বরের সংখ্যা দেওয়া থাকবে। সেই সংখ্যা থেকে আপনাকে সারণী তৈরি করা লাগবে। তবে সবথেকে ইম্পর্টেন্ট এবং বারবার এই পরীক্ষা এসে থাকে এমন একটি প্রশ্ন আপনাদের সমাধান করাবো। আজকের প্রশ্নটি হচ্ছে যে বলছে প্রথমেই সারণী থেকে প্রশ্রক নির্ণয় করো। আমাদের প্রথমে কি করতে হবে? এই একটা গণসংখ্যার সারণী দেওয়া আছে, এই সারণী থেকে প্রথমে প্রশ্রক নির্ণয় করতে হবে। এরপরে কি বলছে? সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এই যে একটা গণসংখ্যার সারণী দেওয়া আছে, এই সারণী হতে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। লাস্টের যে প্রশ্ন 3 নাম্বারটা, সেখানে বলছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমাদের কি করতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। আমরা আগে যে গড়টি করেছিলাম সেটি কি, যতগুলো সংখ্যা দেওয়া থাকে ওই সবগুলো যোগ করে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে গড় নির্ণয় হয়ে যেত। কিন্তু এখন সূত্রের সাহায্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে আসি 1 নম্বর অঙ্কের সমাধানে। 1 নাম্বারটায় বলছে কি, প্রশ্রক নির্ণয় করতে হবে। এখন প্রশ্রক নির্ণয় করতে হলে কি কি লাগবে আমাদের সেটা জানতে হবে। আপনি যে প্রশ্রকটা নির্ণয় করবেন সেজন্য কি কি লাগবে আমাদের প্রথমে জানতে হবে সূত্র। প্রশ্রক নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে প্রশ্রক সমান প্রশ্রক ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। কি বললাম? প্রশ্রক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এখন আমাদের জানতে হবে এল কি, এফ ওয়ান কি, এফ টু কি এবং এইচ কি। যদি সেটা জানতে হয় তাহলে আমরা এই যে সারণীটা দেওয়া আছে এই সারণী থেকে সহজে সরাসরি সারণী থেকে আমরা প্রশ্নের সমাধান করতে পারবো। আলাদা কোনো সারণী বা ছক আমাদের তৈরি করা লাগবে না। তাহলে দেখেন এর হচ্ছে প্রশ্রক শ্রেণীর নিম্ন সীমা। এর হচ্ছে কি? প্রশ্রক শ্রেণী। দেখেন লিখে নেন, আপনারা একটু লিখে নেন কষ্ট করে, তাহলে সুবিধা হবে। প্রশ্রক শ্রেণীর নিম্নমান বা নিম্ন সীমা। এখন আমার কথা হচ্ছে স্যার, প্রশ্রক কোথায় পাবো? প্রশ্রক হচ্ছে এই গণসংখ্যার সব থেকে বড় যে নাম্বারটা বা সংখ্যাটা সেটা হচ্ছে প্রশ্রক। দেখেন এই গণসংখ্যার সব থেকে বড় সংখ্যা বলতে 4, 8, 10, 20, 12, 6। এখন এর মধ্যে দেখেন গণসংখ্যার সব থেকে বড় সংখ্যা কত? 20। সব থেকে বড় নাম্বার কত? 20। তাহলে এই বড় নাম্বারে আমাদের প্রশ্রক শ্রেণী অবস্থিত। কি বললাম? প্রশ্রক শ্রেণী কোথায় অবস্থিত? প্রশ্রক শ্রেণী। এই প্রশ্রক শ্রেণীটা অবস্থিত হচ্ছে এই যে প্রাপ্ত নম্বর আছে বা শ্রেণী ব্যাপ্তি আছে, এই শ্রেণী ব্যাপ্তিতে আমাদের প্রশ্রক শ্রেণী অবস্থিত। তাহলে প্রশ্রক শ্রেণী কত? আমাদের 60 থেকে 64-র মধ্যে অবস্থিত। এই 60 থেকে 64-র মধ্যে সব থেকে নিম্ন সীমা 60 এবং 64 নিম্নমান কোনটি? 60। তাহলে এল এর মান হচ্ছে 60। তাহলে কি, ওই যে প্রশ্রক শ্রেণীর নিম্নমান কত? আমাদের 60 পেয়েছি। এটা হচ্ছে 60। এখন বলছে এফ অন এফ টু এইচ। এফ অন কি? আমরা যেখানে প্রশ্রক পেয়েছি তার পূর্বের গণসংখ্যার মধ্যে বিয়োগ। তাহলে কি বললাম? এফ অন ইকুয়াল টু প্রশ্রক শ্রেণী প্রশ্রক গণসংখ্যা মাইনাস পূর্বের গণসংখ্যা। এই পূর্বের গণসংখ্যা বলতে প্রশ্রক শ্রেণীর এখানে অবস্থিত তার পূর্বের গণসংখ্যা। তাহলে প্রশ্রক গণসংখ্যা কত? প্রশ্রক শ্রেণীর এখানে অবস্থিত সেটা হচ্ছে প্রশ্রক গণসংখ্যা বলা হয়। এটা হচ্ছে 20 মাইনাস প্রশ্রক শ্রেণীর পূর্বের গণসংখ্যা কত? 10। তাহলে 10 ইকুয়াল টু কত? 20-এর মধ্যে 10 বাদ দিলে 10। এটা হচ্ছে এফ অন। তাহলে এফ অন কত পেয়েছি আপনারা? এফ অন ইকুয়াল টু 10।
এবার আসেন F2। F2 হচ্ছে আপনি যে গণসংখ্যা মানে পোস্টক শ্রেণীতে যে গণসংখ্যাটা পেয়েছেন, এই গণসংখ্যা থেকে পরের যে গণসংখ্যাটা আছে সেটার বিয়োগফল। তার মানে কি বললাম, F2 ইকুয়াল টু পোস্টক শ্রেণীর যে গণসংখ্যা, তাহলে আমি লিখলাম পোস্টক গণসংখ্যা, পোস্টক শ্রেণীর গণসংখ্যা বা পোস্টক গণসংখ্যা মাইনাস পোস্টক শ্রেণীর পরের মানে পোস্টক যে গণসংখ্যা ছিল তার পরের গণসংখ্যা, তাহলে পরের গণসংখ্যা, পরের তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনার F2 ইকুয়াল টু পোস্টক শ্রেণীতে যে গণসংখ্যাটা আছে এই গণসংখ্যা থেকে পরের যে গণসংখ্যা, পোস্টক শ্রেণীর পরের যে গণসংখ্যা এটা যদি বিয়োগ করেন তাহলে পাবেন F2। তাহলে পোস্টক শ্রেণী কত আমাদের 20 মাইনাস পরের গণসংখ্যা কত 12, তাহলে বিয়োগ করেন কত হবে 8। তার মানে আপনি F2 ইকুয়াল টু কত পেয়েছেন 8। এখন আপনার এইচ কত, এইচ হচ্ছে শ্রেণী বিস্তার বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধানের জন্য আপনাকে একটু নক গুনতে হবে। দেখেন এইখানে শ্রেণী ব্যবধানটা কত, দেখেন আপনার বলছে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। এখন আপনি খেয়াল করেন যে এইটাই খেয়াল করি 60 থেকে 64, তাহলে 60, 61, 62, 63, 64, তাহলে কত 60, 60 সহ 60, 61, 62, 63, 64 কয়টা হয়েছে 5টা। তাহলে শ্রেণী ব্যবধান কত হয়েছে আমার 5। তাহলে শ্রেণী ব্যবধান কত পেয়েছি 5, তার মানে এইচ এর মান কত পেয়েছি 5। এখন আপনি এই মানগুলো এখানে বসান, তাহলে আপনি কি সূত্রটা পেয়েছেন, পোস্টক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F1 প্লাস F2 ইন্টু H। আপনি এখন এল এর মান পেয়েছেন কত, পোস্টক শ্রেণীর নিম্ন মান বা নিম্ন সীমা, পোস্টক শ্রেণী কত, পোস্টক শ্রেণী এখানে বসতো 20, এই শ্রেণী ব্যবধান কত 20 থেকে 64, এই 60 থেকে 64, নিম্ন সীমা কত 60, তাহলে 60 প্লাস এফ অফ কত পেয়েছেন, পোস্টক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের গণসংখ্যা কত পেয়েছেন 10 ডিভাইডেড F1 পেয়েছেন 10 প্লাস F2 কত পেয়েছেন, পোস্টক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের গণসংখ্যা বিয়োগ করে কত পেয়েছেন 8 ইনটু এইচ হচ্ছে কত শ্রেণী ব্যবধান বা শ্রেণী বিস্তার কত পেয়েছেন 5। এবার ক্যালকুলেশন করেন 60 প্লাস দেখেন 5 আর 10 গুণ করেন তাহলে কত হবে 5 10 এ 50 প্লাস 10 আর 8 যোগ করলে কত হবে 18, তাহলে আমার কত হচ্ছে 60। এখন আপনি 50 কে 18 দিয়ে ভাগ করেন, 50-কে 18 দিয়ে ভাগ করার জন্য আপনারা ক্যালকুলেটর ব্যবহার করেন, তাহলে সবাই ক্যালকুলেটরটা ব্যবহার করেন। তাহলে 50-কে ভাগ করবেন 50 ভাগ 18 হয়েছে 2.77, কত হয়েছে 2.77, লিখেন 2.77, 2.77। তাহলে 60-এর সাথে 2.77 যদি যোগ করেন তাহলে কত হবে 62.77। এইটাই হচ্ছে আপনার এই যে পোস্টক, তাহলে এই যে বলছে যে সারণী থেকে পোস্টক নির্ণয় কত, তাহলে সারণী থেকে পোস্টক আপনি কত পেয়েছেন 62.77। এইটা হচ্ছে আপনার এই অঙ্কের সমাধান।